গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলা। পলক টুকু ও ছাত্রলীগ নেতা সৈকতকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে, 10 দিনের রিমান্ড চায় পুলিশ। হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনায় তদন্ত ও পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত 4 দফা দাবিতে মাঠে থাকবে শিক্ষার্থীরা, 15 আগস্ট ঘিরে বিশৃঙ্খলা করলে দেয়া হবে জবাব। এবং ফ্যাসিবাদী হাসিনার পতনের পর আত্মগোপনে রাজশাহীর বেশিরভাগ জনপ্রতিনিধি, নাগরিক সেবা ব্যাহত, পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশ ছাড়লে বা পলাতক থাকলেও এই মামলার কার্যক্রমের আওতায় থাকবেন তারা। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আহাদ চৌধুরীর প্রতিবেদন। দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে পড়েছে মামলার হিড়িক। হত্যা, নির্যাতন, গুম, দুর্নীতি সহ নানা অভিযোগে মামলার আবেদন নিয়ে ভুক্তভোগীরা যাচ্ছেন আদালতে, যেখানে তার সরকারের মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আবেদনকারীর আইনজীবী জানান, প্রাথমিকভাবে ঘটনার সময়ের পত্রিকা সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাখি বিকেলে ঢাকা আজকে কিছুক্ষণের মধ্যে এখন ম্যাজিক
ভিতরে আদালতের ভিতরে শুনতে পাচ্ছেন না? আমি আদালতের বারান্দায়, এই যে আদালতের বারান্দায় এটিএম পাচ্ছি। আমি ফ্রেমে দাঁড়াই ক্যামেরা ফ্রেমে আসবো। দেখি বারান্দায় ক্যামেরা। একদম যে আদালতের গেট, মানে আদালতের যে কক্ষ নম্বর 27 নম্বর যে কক্ষ, সেই 27 নম্বর কক্ষ ধরা ক্যামেরায় এখন। এটা হলো আমার ক্যামেরা। হ্যালো, আমার যে ক্যামেরা, এটা হচ্ছে এই যে আদালতের 27 নম্বর কক্ষ ধরা, দেখতে পাচ্ছেন? উঁচু করে ধরা, হ্যাঁ এটা। এরই মধ্যে সিএমএম আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে হত্যা মামলায় ডেপুটি স্পিকার টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক এবং ছাত্রলীগ নেতা সৈকতকে। এবং তারা কিন্তু আত্মগোপনে ছিল। প্রায় 8 দিন পর নিকুঞ্জ থেকে তাদের গোপন সংবাদের ভিত্তিতে আসলে গ্রেফতার করা হয় গত রাতে, এবং তাদেরকে আসলে আদালতে হাজির করা হয়েছে। এরপর আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে আসলে সেটা পরবর্তীতে আমাদের জানা যাবে, হয়তোবা ব্রিফ করবে তাদের পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে বেশ নিরাপত্তায় আসলে তাদেরকে রাখা হয়েছে। আদালত প্রাঙ্গণের বাহিরে বেশ নিরাপত্তা দেখা যাচ্ছে, এবং তাদের প্রতি যে ক্ষোভ, প্রতিবাদ এবং স্লোগানে মুখর ছিল। হ্যালো, নিশাদ তো যেমনটি বলছিলাম, এখনই কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে আদালতে ওঠানো হয়েছে এবং এই 27 নম্বর কোর্টে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি শুনানি শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তাদের শুনানি শুরু হয় এবং 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আদালতে ওঠানো হয়েছে। এবং আমরা যদি একটু ঘটনার পুনরাবৃত্তি করি, গেল 19 জুলাই রাজধানীর পল্টনের দুর্বৃত্তদের গুলিতে রিকশা চালক কামাল উদ্দিন নিহত হন এবং সেই ঘটনায় কিন্তু 20 জুলাই রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের নামে যে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন, এবং নিহত রিকশা চালক কামাল উদ্দিনের যে গ্রামের বাড়ি সেখানে নরসিংদী, সেখানেও কিন্তু আমরা দেখেছি ব্যাপক একটি উত্তাল রয়েছে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, সেই ঘটনাকে প্রেক্ষিতে করে মূলত 3 জনকে ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে আদালতে উঠানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং একই সাথে যে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, 3 জনকে আসামি করে গতকালকে তাদেরকে নিকুঞ্জ এলাকায় তারা পলাতক অবস্থায় ছিল এবং সেখান থেকে মূলত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরপরই তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। এবং আদালত প্রাঙ্গণের যে বর্তমান অবস্থা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে বিএনপি পন্থী আইনজীবীরা রয়েছে তারা কিন্তু স্লোগানে মুখর করে তুলছে এবং একই সাথে ভেতরে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর
উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং সেই ক্ষেত্রে আমরা যদি জানিয়ে রাখি সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে বিজিবিরও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং বিজিবির সদস্যরা এখানে রয়েছে। এবং সেক্ষেত্রে আসলে কি রায় আসছে সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো এবং সেই ঘোষণাও আমরা জানতে পারবো। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি বাইরের অবস্থা কিন্তু একেবারে নাজুক অবস্থা। গতকালকের অবস্থার প্রেক্ষিতে এই আজকে আমরা দেখছি যে বাইরেও কিন্তু উৎসুক জনতা অপেক্ষা করছে, ঝাড়ু থেকে শুরু করে জুতা ডিম নিয়ে রয়েছে। এবং সেই সাথে ভেতরে কিন্তু অবস্থা অন্যরকম অবস্থা বিরাজ করছে, বিশেষ করে বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু ব্যাপকভাবে এখানে স্লোগানে মুখর করে তুলছে। এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি আদালতের রায়টি কতক্ষণ নাগাদ চলবে সেটি এখনো নিশ্চিত হয়নি ঠিক, তবে শুনানি শুরু হয়েছে, শুনানি বর্তমান চলছে। ঠিক 10 দিনের রিমান্ড যেহেতু চাওয়া হয়েছে, ঠিক কয় দিনের রিমান্ড দেওয়া হবে সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে সেক্ষেত্রে যেহেতু পল্টন থানার যে মামলাটি হয়েছে সেই মামলার প্রেক্ষিতে কিন্তু পুলিশ সেখানকার যে আয়ু আছে তারা কিন্তু 10 দিনের রিমান্ড চেয়েছে। আর আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি এখানের যে শুনানি অবস্থায় আমরা দেখেছি এর আগেই কিন্তু কিছুক্ষণ আগেও যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, 2টি মামলা হয়েছে। আর যে পলক থেকে শুরু করে পলককে কিন্তু এর আগে 6 আগস্ট তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখান থেকে কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে, তাকে যেতে দেওয়া হয়নি। এবং অন্যদিকে যে তানভীর হাসান সৈকত তাকেও কিন্তু আমরা দেখেছি যে এয়ারপোর্টে আটক করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এবং আমরা আরেকটি বিষয় জানি যাকে আইনজীবীরা এখানে রয়েছে, আইনজীবীরা এখানে কথা বলবেন এবং সেই সাথে পল্টন যে থানা মামলা করা হয়েছে রিকশা হত্যা মামলায় সেখানে 10 দিনের রিমান্ডে কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে। সেই সাথে যদি জানিয়ে রাখি এখন সেই আইনজীবীরা কথা বলবেন এবং আমরা সরাসরি আইনজীবীদের কাছে চলে যাব এবং সেই সাথে তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি আইনজীবীদের কাছে চলে যাব এবং 10 দিনের রিমান্ডে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা একটু দেখি যে আইনজীবীরা এখানে উঠেছেন তাদের সাথে সরাসরি চলে যাচ্ছি। সাধারণ সম্পাদক এই 3 জনকে একটা হত্যা পল্টন থানার মামলা, একটা মামলায় 3 জন আসামিকে শামসুল হক টুকু, পলক আহমেদ, জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক 3 জনকে আজকে পল্টন থানার একটা মামলায়, হত্যা মামলায় তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়ার পরে আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে, 10 দিনের রিমান্ডে এবং আসামি পক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করে। আমরা ওখানে ছিলাম, আমরা দেখেছি, আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি এবং তারা বিভিন্ন সময় এই দেশের 16 বছর এই বিগত সরকারের লোকেরা এই খুন, রাহাজানি, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে বিভিন্নভাবে হয়রানি করেছে। আজকে তাদের সেই হয়রানির শিকার না, তাদের সেই হয়রানির জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা মামলা যে 10 দিনের রিমান্ড চেয়েছে এই জন্য আমরা আদালতের প্রতি সন্তুষ্ট হয়েছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম, বিএনপির সহ সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। এই মামলায় আজ 10 দিনের রিমান্ড চাওয়া হয় টুকু, তারপর পলক এবং ছাত্রলীগের 2 ক্যাডারের বিরুদ্ধে এবং মাননীয় আদালতে উভয়কে শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা চাই যে এই যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কিভাবে কাকে হত্যা করলো, কে হুকুমদাতা ছিল, সেই হাসিনা সহ সবার বিরুদ্ধে তদন্তে প্রকাশ হবে এবং আমরা সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আশা করি পাবো এবং আমরা তাদের সবার মৃত্যুর জন্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। তাদেরকে কি মামলা গ্রেফতার করা হয়েছে এবং সেই বিষয়টা একটু বলেন, কি বলেছেন সেটা বলেন। এটা এই আপনারা জানেন যে সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী
জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত রনি, এই তিনজনকে আজকে পল্টন থানার মামলায় 34/7/24 মামলায় বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই মামলা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় তাদেরকে এই আদালতে উপস্থাপন করা হয় এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে রিমান্ড পিটিশন দিয়ে বলেন যে এই মামলায় ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে। নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয়, যোগাযোগ হয় না এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়, ছাত্র জনতা নিহত হয় এবং অনেক স্কুল কলেজ গোয়িং ছাত্ররাও নিহত হয়। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। এটাই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই সঙ্গে এই আইসিটি এবং যোগাযোগ বন্ধ হওয়ার কারণে দেশে আন্দোলন তীব্রতর হয় এবং রাস্তায় স্কুল ছাত্রদেরকে হত্যা করা হয়, গুলি করে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত। ফলে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবগত পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরো তথ্যপত্র পাওয়ার জন্য আরো অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি এই আসামিদের পক্ষে সকল আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত অবিভক্ত শুনানির পর এই আদেশ প্রদান করেন এবং 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আমি ওমর ফারুকী, সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি।
শুনানি শেষে যে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আমরা সেই 10 দিনের রিমান্ড নিয়ে কিন্তু বলা হয়েছিল, আইনজীবীরা কথা বলেছিলেন এবং সেই সাথে মাত্র কিন্তু তাদেরকে আসামিদেরকে নিয়ে যাওয়া হয়েছে, নিচে নামিয়ে তাদেরকে যে কারাগার রয়েছে কারাগারে নেয়ার প্রস্তুতি চলছে। এবং কিছুক্ষণ আগে বিএনপিপন্থী আইনজীবী যারা আছে, আইনজীবীরা কথা বলেছেন, তারা যে বিষয়টি তুলে ধরেছেন, বিশেষ করে পলকের ফিরিস্তি তুলে ধরেছেন। পলক কিন্তু তার যে ইন্টারনেট বন্ধ সহ অবৈধভাবে যে ঘটনা, অর্থাৎ বিচ্ছিন্নভাবে নেট বন্ধ করে দেওয়া সহ নানান বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু আইনজীবীরা কথা বলেছেন এবং সেই সাথে আমরা দেখছি যে আসামি পক্ষের একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন, আমরা সে বিষয়ে জেনেছি এবং আসামি রিমান্ড বাতিল চেয়েছেন এবং সেই সাথে রিমান্ড বাতিল করা হয়নি। এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি, রিমান্ড কিন্তু 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে এখন বর্তমানে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা আর একটি বিষয় জানিয়ে রাখি যে শামসুলক টুকু সহ তার মেসেজ সৈকত 3 জনের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদের রিমান্ড দিয়ে দেওয়া হয়েছে। এবং যে অযৌক্তিকভাবে রিমান্ড বাতিলের কথাকে অযৌক্তিক ধরে কিন্তু আইনজীবী এই বিষয়টি ধরেছে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আসামি পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন, আমরা সরাসরি আজকে আপনারা জানেন অবৈধ সরকারের সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার জনাব শামসুলক টুকু এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈকত রনি, এদেরকে পল্টন থানা মামলায় 34/7/24 মামলায় গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে হাজির করে তৎসঙ্গে একটি রিমান্ড পিটিশন দাখিল করে। এই রিমান্ড পিটিশনের তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, এই আসামিগণ আন্দোলনের সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় বাংলাদেশের আইসিটি খাতে টেলিযোগাযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সবকিছু নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে, সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল এবং এই বিচ্ছিন্ন করে রাখার কারণে দেশের হাজার হাজার কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায় এবং দেশ হাজার হাজার কোটি টাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয়। এবং এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এই জন্য প্রাথমিক অবস্থায় মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এবং এই মামলার আরো বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য তারা এই রিমান্ডে দরখাস্তে তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। দর্শক, এর মধ্যে আপনারা যেমনটি জানতে পেরেছেন যে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক এবং ছাত্রলীগ নেতা সৈকতকে আদালতে নেওয়া হয়েছিল এবং যতটুকু 10 দিনের রিমান্ড আসলে তাদের বাতিল করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে এর মধ্যে এবং আদালত থেকে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। পরবর্তী আসলে নতুন তথ্য যদি আমরা পাই সেটা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন 90% জনপ্রতিনিধি। 5 আগস্টের পর বেশিরভাগ নির্বাচিত জনপ্রতিনিধি ফেরেননি এলাকায়। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। তবে বিভাগীয় কমিশনার বলছেন পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কাজী শাহেদের প্রতিবেদন।
দাউ দাউ করে জ্বলছে রাজশাহী সিটি কর্পোরেশন। মানুষের ক্ষোভের আগুনে পড়ছে নাগরিক সেবার বৃহৎ প্রতিষ্ঠানটি। গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলররা এখন আত্মগোপনে। শুধু রাজশাহী সিটি কর্পোরেশন নয়, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগে 8টি জেলা পরিষদ, 67টি উপজেলা, 59টি পৌরসভা ও 564টি ইউনিয়ন পরিষদের মধ্যে 90 ভাগের জনপ্রতিনিধিরা এখন আত্মগোপনে। জন অসন্তোষ থেকে বাঁচার জন্য অন্যান্য কারণ হতে পারে। তারা বেশিরভাগই 90 ভাগের বেশি আমার ধারণা যে তারা পলাতক আছে। জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে জনপ্রতিনিধিরা, এতে কার্যালয়ে গিয়ে সেবাবঞ্চিত নাগরিকরা। দিন দিন বাড়ছে এ ভোগান্তি। যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল কিংবা সমাজসেবক ছিল, যারা একটি পক্ষ নিয়ে কাজ করেছে সব সময়, সেই পক্ষের লোকজন কিন্তু এখন বগুড়া জেলায় অনেকেই নাই। রাস্তাঘাট ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না। মেয়র সাহেব না থাকাকালীন আমাদের সার্বিক পরিস্থিতি খুব অবনতি ঘটছে। ঠিকমতো লাইট পাওয়া যাচ্ছে না। বিভাগীয় কমিশনার বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক লেনদেনে কিছু জটিলতা আছে, যা কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চাওয়া হবে। জনপ্রতিনিধিদেরকে তো দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি বা কোনো প্রশাসক নিযুক্ত হয়নি, তাদের স্ব কাজে দেওয়া হবে। এদের মধ্যে কেউ যদি কোনো আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে, সেটি অ্যাজ পার ল আগামী। নাগরিক ভোগান্তি দূর করতে স্থানীয় সরকারের সেবা খাতগুলো দ্রুত সচল হবে, এমন প্রত্যাশা নাগরিকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে দেশের বিভিন্ন জেলায় ঢল নামে শিক্ষার্থীদের। এ সময় তারা দেশের শান্তি রক্ষায় যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। সে সঙ্গে গণহত্যা জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। রেজিস্ট্যান্স উইকের 3য় দিন দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। এতে অংশ নেন আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। এ সময় তারা গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানান। ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার না হবে আমরা ওই পর্যন্ত রাজপথ ছাড়বো না, কারণ আমরা শহীদদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি। আমাদের ভাইদের কেন মৃত্যু হয়েছে, কেন তাদেরকে এরকমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। এদিন বন্দরনগরী চট্টগ্রামের রাজপথেও নামে ছাত্র জনতা। নগরীর নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল স্লোগানে প্রকম্পিত হয়। এ সময় দেশ ও ছাত্র জনতার বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। স্বাধীনতার পর কোন ধরনের হামলা নাশকতা তৈরি করতে না পারে, সেই জন্য সকল সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা জমায়েত হয়েছি। ফাঁসির দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। আমাদের এই সংগ্রাম যতদিন না পর্যন্ত খুনি হাসিনার আমরা বিচার না পাচ্ছি, আমাদের সংগ্রাম চলবে। এদিকে নড়াইলে পদযাত্রার মাধ্যমে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি করা হয়। ছাত্র সমাজের ব্যানারে শহরের চৌরাস্তা থেকে পদযাত্রাটি শুরু হয়ে পুরনো বাস টার্মিনালে এসে শেষ হয়। সেই সঙ্গে সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। লালমনিরহাটেও 4 দফা দাবিতে বের হয় মিছিল। এতে যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার স্লোগান দেন শিক্ষার্থীরা। লালমনিরহাটে যদি কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করা হয়, আমরা ছাত্ররা এখনো রাজপথ ছাড়িনি, আমরা রাজপথে আছি, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। কঠোরভাবে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বাংলাদেশের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সজাগ রয়েছি। শেখ হাসিনার শাস্তির দাবি, সংখ্যালঘুদের ওপর হামলার প্রোপাগান্ডা প্রতিরোধ, ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ, প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিতকরণের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন 2008 থেকে 2024 স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্ত মিরপুর ভেড়ামারা উপজেলায় চালিয়েছে ত্রাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন ক্ষমতার জোরে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবরদখল করে বানিয়েছে সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে চালিয়েছে গুম খুনের মতো ঘটনাও। তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি স্থানীয় জনপ্রতিনিধিরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস জানাচ্ছেন এর বিস্তারিত। আমিও কথা দিয়ে যাচ্ছি, এক বেঈমানকে আমি লালন পালন করেছিলাম, সেই বেঈমানের চামড়া আমি যদি না তুলতে পারি, তাহলে কামারুল নামে একটা মানুষ এই মিরপুর উপজেলায় থাকবে না।
কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন ছিলেন সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য। দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়ায় গড়েছেন তাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন জোর করে ক্ষমতার দাপটে। জিম্মি করে রেখেছিলেন সাধারণ মানুষকে। প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে করেছেন গুম খুন সহ এলাকা ছাড়া। তার সাথে যে ভিন্ন মতের লোক ছিল তাদেরকেই সে কেস দিত, না হয়তো তার ক্যাডার দিয়ে ধরে আনতো, না হয় পুলিশ দিয়ে ধরাই দিত। সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই। যে কথা বলবে ভিন্ন মত যাবে, তার গুন্ডা বাহিনী ছিল, তারা একদম তার এলাকা ছাড়া করে দিত। 2011 সাল পর্যন্ত কামারুল আরিফিনের কিছু না থাকলেও 12 বছরে অবৈধভাবে ক্ষমতার দাপটে গড়েছেন অঢেল সম্পদ। হয়েছেন একাধিক বাড়ি গাড়ি, মার্কেট সহ শত শত কোটি টাকার মালিক, যার সবই করেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে। রেজিস্ট্রি অফিস থেকে সে তার কত পরিমাণ কালেকশনের প্রতি সপ্তাহে, এটার হিসাবটা আমাদের কাছে নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং সমস্ত টিচার নিয়োগ নিয়ে যে একটা বাণিজ্য হয়, ওনার গুন্ডা বাহিনী আমার করাইকৃত সম্পত্তি 2 বিঘা জোরপূর্বক দখল করে এবং আমি বিচার পাই নাই। এই আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় আমার 1 কোটি টাকার মাছ ওই জলাশয় থেকে তারা সে উঠাই নিল। মার্কেটগুলো ভেঙে চুরে একটা দোকানদারের কাছ থেকে 10 লক্ষ টাকা সিকিউরিটি নিয়েছে, নিয়ে 2 লাখ টাকা দিয়ে ঘর করে বাকি টাকা সে আত্মসাৎ করেছে। স্কুলের সভাপতি হিসাবে নিয়োগ বাণিজ্য করেছে। যারা তার ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে আছে তারা শত কোটি টাকার কাজ তারা কুষ্টিয়ায় বসে ভাগ করে এবং তার ভাগটা সে নিয়ে নয়সই করে। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বরগুনার আমতলীতে ধসে পড়া সেতুর নির্মাণকালীন কোনো নথি নেই এলজিইডির অফিসে। সেতু ধসে 9 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তাই নথির সংরক্ষকদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। নথি উদ্ধারে এলজিইডি তদন্ত কমিটি করলেও সচেতন মহল বলছে ঠিকাদারদের অনিয়মের প্রমাণ লোপাট করতেই নথি গায়েব করা হয়েছে। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্টে আমরা বিস্তারিত জানব। গত 22 জুন বরগুনার আমতলীতে সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে 9 জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা তা জানতে সেতুর নথি তলব করে তদন্ত কমিটি, কিন্তু নথিটি পাওয়া যায়নি সংশ্লিষ্ট দপ্তরে। সেতুর গুণগত মান নিশ্চিতে বুয়েটের মাধ্যমে তদন্ত করানোর পাশাপাশি নথি সংরক্ষকদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক। নথি সরবরাহের দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের বীজগুলোকে, আয়রন বীজগুলোকে আরসিসি গার্ডার বীজে উপনীত করার সুপারিশ করা হয়েছে। নথি পুনরুদ্ধারে কমিটি গঠন করা হয়েছে বলছে এলজিইডি। এদিকে সচেতন মহল বলছে অনিয়মের প্রমাণ লোপাট করতেই গায়েব করা হয়েছে গুরুত্বপূর্ণ এই নথি। নথি খুঁজে বের করার জন্য আমরা অত্র অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলীর নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিয়েছি। কমিটি নথি খুঁজে দেখেছেন, তারা খুঁজে পাননি বলে তারা একটা রিপোর্ট আমাদেরকে জানিয়েছেন। এখনও নথি খোঁজা হচ্ছে, খুঁজে পেলেই আমরা কমিটির কাছে নথি হস্তান্তর করতে পারবো। এই নথি যে এলজিইডি খুঁজে পাচ্ছে না, ঠিকাদারের সাথে এবং এলজিইডির সাথে কোনো যোগ সাজশ রয়েছে, নইলে কেন নথি খুঁজে পাওয়া যাবে না। সরকারের আর্থিক অনুদান এলে তা ক্ষতিগ্রস্ত পরিবারদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সুপারিশ দিয়েছে এই কমিটি, সেই সুপারিশের আলোকে আমার বিশ্বাস যে সরকার সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকারের একটা আর্থিক অনুদানের বিষয়, সেই প্রক্রিয়া আমরা করেছি এবং আমরা আশা করছি সেই অনুদান যদি আসে তাহলে আমরা পরিবারের হাতে সেই অর্থটা আমরা তুলে দিতে পারবো। বিআরটি এর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেতু ধসে নিহত প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে বরগুনা জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।